মেইন দরজায় নক করার আগে উষা এসে দরজাটা খুলে দিল। উষাকে দেখে নির্ভীক একটু চমকালো, সাথে অপ্রস্তুত হয়েও পড়ল। কেন যেন উষার সামনে দাঁড়াতে তার আজকাল বেশ অস্বস্তি হয়। এদিকে উষা হাঁপাচ্ছে। হাঁপানো কণ্ঠে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছে। কেন, কিছু বলবে? হ্যাঁ, আপনার সাথে খুব দরকারি কথা আছে। প্লিজ আমাকে 10টা মিনিট সময় দিবেন। আচ্ছা ঠিক আছে, বলবো, কিন্তু ভেতরে গিয়ে কথা বলি। এভাবে বাহিরে দাঁড়িয়ে থেকে কথা বলবো? না, ভেতর গেলে হবে না। সবার সামনে আমি বলতে পারবো না এই কথাটা। আপনাকে কখনো একা পাবো সেই সুযোগটাই তো খুঁজছিলাম। প্লিজ 10 মিনিট সময় দিন। আচ্ছা ঠিক আছে, বলো। উষা বাইরে থেকে দরজাটা চাপিয়ে দিয়ে দরজার এক পাশে গিয়ে দাঁড়ালো। কথাটা বলতে তারও অস্বস্তি হচ্ছে। বরাবরই উষা চাপা স্বভাবের মেয়ে, কারোর সাথে খুব সহজে মিশতে পারে না, নিজের মনে কথাগুলো স্বাভাবিকভাবে বলে দিতে পারে না। সেখানে একটা মেয়ে হয়ে নিজের মনের কথা একটা ছেলেকে বলা যে কতটা কঠিন একটা বিষয়, সেটা এই মুহূর্তে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। তার উপর যেখানে সেই ছেলেটা একবার প্রত্যাখ্যান করেছে উষাকে, ওনায় আঙুল পেঁচাতে পেঁচাতে বলল, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। নির্ভীক হেসে বলল, এটা তো ভালো কথা। উৎসব তো আমায় বলেনি এই বিষয়ে কিছু। আমি করবো না এই বিয়ে। আমি পারবো না করতে এই বিয়ে চা। নির্ভীক স্বাভাবিক কণ্ঠে বলল, মত নাই থাকতে পারে, এটা তো স্বাভাবিক। তোমার বাবা মাকে জানাও, না হলে উৎসব আছে তো ওকে জানাও। ও কখনোই তোমার মতের বিরুদ্ধে তোমার বিয়েটা হতে দেবে না। উষা আহত হলো। নির্ভীক কি সত্যিই বুঝতে পারছে না যে উষা কেন এই বিয়েটা করতে চাইছে না, নাকি বুঝেও না বোঝার ভান করছে। ব্যথাতুর গলায় বলল, আমি কেন এই বিয়েটা করতে চাইছি না সেটা আপনি জানেন না, বুঝতে পারছেন না আপনি। নির্ভীক ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখো উষা, তোমাকে আগেও বলেছি যে আমার মনে তোমায় নিয়ে কোনো অনুভূতি নেই। আর তাছাড়া আমার কোনো ভবিষ্যতে ঠিক ঠিকানা নেই। আমার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই। আমার সাথে নিজের জীবনটা জড়িয়ে অযথা সেটা ঝামেলায় ভরে তুলো না। তোমার সামনে কত সুন্দর একটা ভবিষ্যৎ আছে বলো তো? তোমার বাবা-মা যেখানে তোমার বিয়ে ঠিক করেছে, সেখানে তোমার উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে, যেটা তুমি আমার সাথে কখনোই পাবে না। আমি তো এত কিছু চাই না। ছোটবেলা থেকে সব কিছু পেয়ে এসেছি, শুধু একটা জিনিস পাইনি, সেটা ভালোবাসা। সেটা আপনার থেকে পেতে চাই। টাকা দিয়ে তো ভালোবাসাটা পাওয়া যায় না। আর আমার তো শুধু এটাই চাই। তাহলে আপনি আমাকে ভবিষ্যতের কোনো নিশ্চয়তার কথা বলছেন? তুমি অনেক ছোট উষা। বাস্তবতা সম্পর্কে তোমার জ্ঞান অনেক কম। তোমার জীবনে ভালোবাসা নেই এই জন্যই হয়তো তোমার জীবনটা অর্ধেক মূল্যহীন লাগছে। কিন্তু বাকি অর্ধেকের যে মূল্যটা আছে তোমার জীবনের, সেটা তোমার কাছে টাকা আছে এজন্যই। কিন্তু দেখো, আমার কাছে টাকাও নেই, ভালোবাসাও নেই। সেজন্য আমার জীবনটা পুরোটাই আমার কাছে মূল্যহীন লাগে। আর যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, সেই মানুষটা তো তোমাকে ভালোবাসবে, তাই না? তাহলে এত চিন্তা করছো কেন? আর যদি ভালো না বাসে? ভালো তো আমিও তোমাকে কখনো বাসতে পারবো না। দয়া করতে পারবেন না? দয়া করে কি ভালোবাসা যায়? না আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো, না কখনো দয়া করতে পারবো। উষার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। দুহাতে সেটা মুছে নিল। ধীর কণ্ঠে প্রশ্ন করল, এই অবহেলার কারণটা কি জানতে পারি? আমার কি এমন কমতি আছে বলতে পারেন, যার জন্য বারবার আমাকে এভাবে প্রত্যাখ্যান করেন? একটুও জায়গা দিতে পারলেন না নিজের জীবনে? আমি কি দেখতে অসুন্দর? আমার চালচলন কি ভালো না? নাকি আমি আপনার মনের মতো হয়ে উঠতে পারিনি? কোনটা বলুন তো? একবার কারণটা বলুন, আমি সেটা বলানোর চেষ্টা করব। আমি আপনার জন্য আপনার মনের মতন হয়ে উঠবো, দেখবেন। তাহলে আমি কেন আপনাকে ভালোবেসে ফেলাম বলুন তো? আর আপনি কেন আমায় ভালোবাসতে পারলেন না? বেশ, তোমায় তবে আজ একটা কারণ বলি তোমাকে ভালো না বাসতে পারার। প্রথমবার যখন আমি তোমায় না করেছিলাম, তখন আমার কাছে এমন কোনো কারণ ছিল না। তখন আমার একটা কথাই মনে হতো যে আমি তোমায় ভালোবাসতে পারিনি। কিন্তু কেন পারিনি সেটা আমি জানতাম না। কিন্তু আজ আমি জানি যে আমি কেন তোমায় ভালোবাসতে পারিনি। উষা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আমি ভালোবাসি। একজনকে আমি ভীষণ ভালোবাসি। এই জীবনে তাকেই ভালোবাসতে পেরেছি।
আর মনে হয় না কখনো কাউকে ভালোবাসতে পারবো। ভালো তো একজনকে বেশি ফেলেছি। তাহলে তোমাকে আবার কি করে জায়গা দিই? বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমার কাছে তো কিছু করার নেই। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তেমনি যে অন্য কাউকে ভালোবাসি। উষার কেন যেন বুক ফেটে কান্না আসছে, দম বন্ধ হয়ে আসছে। এখন নিজের উপর নিজের রাগ হচ্ছে। কেন নির্ভীকের থেকে কারণটা জানতে চাইলো। এই সত্যটা অজানা থাকলে বোধহয় ভালো হতো, অন্তত একটা কষ্ট হতো না। এই তবে নির্ভীকের না এর কারণ, নির্ভীকের মনে অন্য কেউ রাজত্ব চালায়, তবে উষা মনে কেন নির্ভীকের রাজত্ব চলে? এমনটা তো না হলেও পারতো। কি সে জানতে পারি? আপাতত না হয় অজানাই থাক। এখনো যে আমি তাকে নিজের মনের কথাটা বলে উঠতে পারিনি। আমায় ভুলে যাওয়ার চেষ্টা করো উষা। তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। আমি পারবো না তোমায় ভালোবাসতে। ওই একটা মানুষকে ভালোবেসে আমি থমকে গেছি। তাকে ছাড়া আর কাউকে আমার মনে ধরেওনি, আর না কখনো ধরবে। সে কেমন আমায় একটু বলবেন? আমি না হয় তার মতন হওয়ার চেষ্টা করব। নির্ভীক স্মিত হেসে বলল, কেউ কারো মতন হতে পারে না উষা। সবাই নিজের মতন করে সেরা। তবু বলুন না সে কেমন। সে ভাগ্যবতীর সম্বন্ধে খুব জানতে ইচ্ছে করছে। নির্ভীক আনমনে হালকা হেসে বলল, সে ভীষণ অদ্ভুত। আমার শান্তি সে। সদ্য ফোটা ফুলের মতন। তার মনটা খুবই কোমল। বৃষ্টির শব্দে যেমন মন প্রাণ জুড়িয়ে যায়, ঠিক তেমনি তার গলার স্বর শুনলে আমার মন প্রাণ জুড়িয়ে যায়। আকাশের বিশাল চাঁদের মতন সে স্নিগ্ধ সুন্দর। তার চুলের গন্ধ পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধিকেও হার মানাতে পারে। তার দৃষ্টিতে কখনো থাকে নির্মলতা, কখনো বা থাকে সূর্যের মতন তেজ। আর তার হাসি, এটা বর্ণনা করা সম্ভব না। সেই হাসি শুনলে যে আমি ঘোরের মাঝে চলে যাই। তাই কখনো কোনো কিছুর সাথে বেরানোর সুযোগ পাইনি। আমি যেমন চাই সে ঠিক তেমনই। কখনো কোমল তো কখনো কঠোর। তাকে ভালোবাসতে ইচ্ছে করে। সে ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। নির্ভীক নামটা না বললেও উষা হয়তো নামটা আন্দাজ করতে পেরেছে। কিন্তু ওর আলাদা করে প্রভার উপর কোনো রাগ নেই। কাউকে দোষারোপ করতে উষা পছন্দ করে না। ভাগ্যে যা আছে তাই হবে ওর সাথে, এটাই উষা সব সময় বিশ্বাস করে। এই প্রথম নির্ভীকের বেলা একটু জোর করে নিজের ভাগ্যটাকে বদলানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা হলো না। তার মানে এটা নয় যে উষা এর জন্য অন্য কাউকে দায়ী করবে। সারা জীবন নির্ভীককে ভালোবাসবে। আজ শেষবারের মতো নিজের ভালোবাসাটা প্রকাশ করলো। এরপর আর কোনো দিন করবে না। আজই সে নির্ভীকের চূড়ান্ত উত্তর পেয়ে গেছে। এতদিন ওর কাছে কোনো কারণ ছিল না, সেজন্য উষাও বারবার চেষ্টা করেছিল নির্ভীকের উত্তরটা বদলানোর। কিন্তু এখন তো নির্ভীকের কাছে একটা কারণ আছে। যেখানে অন্য কাউকে ভালোবাসে, সেখানে উষা ওর ভালোবাসা কখনোই পাবে না। তাই উষাও নিজেকে মানিয়ে নিয়েছে। হাত পা ছেড়ে কান্নাকাটি করার স্বভাব তার নেই। নিজের দুঃখ কষ্টগুলোকে সে নিজের মাঝে লুকিয়ে রাখতে জানে। ফলস্বরূপ এখনও কারো পক্ষে আন্দাজ করা সম্ভব নয় ওর মনের মধ্যে ঠিক কতটা ঝড় বয়ে চলেছে। নির্ভীক একটু হলেও আন্দাজ করতে পারছে। প্রভা হয়তো পারছে, কিন্তু কেউ কিছু বলছে না। প্রভার প্রশ্ন করাটা অযৌক্তিক দেখাবে, সেজন্য চুপচাপ আছে। প্রভার সৌমি নিচে নেমে এলেও প্রেরণা নিচে নামেনি এখনো। এদিকে সবাই খাবার টেবিলে বসে পড়েছে। সৌমিওকে ডাকতে যেতে চাইলেই প্রভা ওকে বাধা দিয়ে তিশানকে উদ্দেশ্য করে বলে উঠল, তিশান ভাইয়া, আপনি একটু প্রিয় আপুকে ডেকে আনবেন প্লিজ। প্রভার কথায় তৃষান ভ্রু কুঁচকাল। মেয়েটার উদ্দেশ্য ভালো লাগছে না। তিশানের থেকে কোনো উত্তর না পেয়ে প্রভা পুনরায় বলল, যাবেন না ভাইয়া? তিশান গম্ভীর গলায় বলল, যাচ্ছি। প্রভা মনে মনে হাসল। প্রভা তো জানে না যে ও যেটা চাইছে সেটা আদৌ সম্ভব কিনা, অথবা সেটা ঠিক হবে কিনা। তবুও একটা চেষ্টা করতে চায়। জীবনে তিশানের মতো একটা ভালোবাসার মানুষ পাওয়া খুব কঠিন, যে নিজের ভালোবাসার মানুষের সম্মান রক্ষার্থে নিজের সম্মান ধুলে মিশিয়ে দিতে দুবার ভাবে না। প্রেরণার কাছে তো তিশানের ভালোবাসাটা সম্পূর্ণ অজানা। তাহলেও নিজের মতামত জানাবে কি করে?
প্রভা খুব করে চায় যেন তিশানের জীবনে প্রেরণার আগমন ঘটে, যেন তিশানের এত এত ত্যাগ বিফলে না যায়। নির্ভয় যেন আজ কিছু কিছু আন্দাজ করতে পারছে। তখন উৎসব আর তিশানের কথাবার্তার কিছু কিছু তার কানে গিয়েছিল। নির্ভয় সঠিক কিছু জানে না, তবে আন্দাজ করছে যে করেই হোক কারো থেকে এ বিষয়ে নিশ্চয়তা নেবে, সেটাই ভাবছে। নির্ভীক যদি এ বিষয়ে কিছু জেনে থাকে তাহলে কখনোই কিছু বলবে না, সেটা নির্ভয় খুব ভালো করেই জানে। কেননা এই কথাটা বললে সম্পর্কের মাঝে কিছু জটিলতা তৈরি হতে পারে, সেটা নির্ভীক কখনোই চায় না। বাকি রইল উৎসব। উৎসবকে একটু জোর করলে বলে দিতে পারে, যদি এর খারাপ দিকগুলোর সাথে সাথে ভালো দিকগুলোও নির্ভয় উল্লেখ করে তাহলে উৎসব বলে দিতে পারে। হ্যাঁ, নির্ভয়ের শেষ ভরসা এখন উৎসবই। তিশানে ঠিক পাশের চেয়ারটাতেই বসেছিল উৎসব। প্রভা কিছু একটা ভেবে উৎসবকে উদ্দেশ্য করে, আপনি আপনার বন্ধুর পাশের চেয়ারটা এসে বসুন তো। উৎসব ভ্রু কুঁচকে বলল, কেন? এখানে বসলে কি খেতে দেবেন না নাকি মাস্টারনি? আরে না না ভাইয়া, ব্যাপারটা এমন না। আসলে আপনার বন্ধু একা একা বসে খাবে, আপনি যদি ওনার পাশে বসে ওনাকে সঙ্গ দেন তাহলে ওনার খেতে সুবিধা হবে, তাই বলছিলাম আর কি। আর যে গরম পড়েছে, আজকে এখানে বসে ফ্যানের বাতাসটাও ঠিকভাবে পাবে না, তাই বলছি এখানে আসুন। এটা কিন্তু ঠিক না মাস্টারনি, যা করতে চাইছেন সেটা কিন্তু সম্ভব না। আমি কি করতে চাইছি সেটা আপনি কি করে বুঝলেন? বুঝেছি বুঝেছি, কিন্তু শুনুন, যেটা আপনি চাইছেন সেটা সম্ভব না। আপনার মতন আমিও কয়েকদিন চেষ্টা করেছিলাম, কিন্তু থেমে গেছি, কারণ বুঝেছি এটা হবে না। প্রভা বিরক্তিকর কণ্ঠে বলল, আপনার দ্বারা এইসব সম্ভব না, আপনি চুপচাপ এই পাশে বসুন তো। সে না হয় বসছি, আপনার জন্য এখন আমার কপালে দুঃখ আছে। উৎসব উঠে গিয়ে নির্ভীকের পাশে চেয়ারে বসলো। আর দুটো মাত্র চেয়ারই ফাঁকা আছে, একটা তিশানের আরেকটা প্রেরণার। ছাদ থেকে নেমে এসে নিজের পাশের চেয়ারটা ফাঁকা দেখতেই তিশানের হৃদয়ের মাঝে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। সামনে তাকাতেই দেখলো উৎসব ওর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। মৃদু গম্ভীর গলায় তিশান বলল, তুমি ওখানে গেলে কি করে ভাইয়া? আমি এখানে আসতে চাইনি ভাই, আমাকে নিয়ে আসা হয়েছে জোর করে। আমি এখানে না বসলে নাকি নির্ভীকের পেটের ভাত হজম হবে না, এই মাস্টারনি বলল, সেই জন্য আমাকে এখানে আসতে হলো। তিশান প্রভার দিকে তাকাতেই প্রভা হালকা হেসে বলল, আরে ভাইয়া, ওনার কথা কান দেবেন না তো। নিজে নিজে উঠে এসে এখন আমার উপর দোষ চাপাচ্ছে। জানেনই তো মাথায় সমস্যা আছে। আপনি বসুন। প্রিয় আপু, তুমি ভাইয়ার পাশে বসো তো। উৎসব নিজের হয়ে কিছু বলবে তার আগে প্রভার ঘাড়ের কাছে বেশ জোরে একটি চিমটি কাটলো। জোরে আর্তনাদ করে উঠল উৎসব। প্রভা আফসোসের কণ্ঠে বলল, এই জন্যই সবসময় বলি খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। এখন জিভে কামড়টা খেলেন তো, আপনি এখন আর কথা না বলে চুপচাপ ভালো ছেলের মতো খাবারটা শেষ করে ফেলুন তো। প্রভার কথা শুনে নির্ভীক ঠোঁট টিপে হাসলো। এদিকে চিমটি দেওয়া জায়গাটায় উৎসবের জ্বলছে, মনে হচ্ছে প্রভার মাংসটাই তুলে নিয়েছে। বিড়বিড় করে বলল, মাস্টারনিকে ভালো ভেবেছিলাম আমি, এ তো দেখি সাংঘাতিক। কাকড়ার থেকেও বেশি জোরে আমায় চিমটি মেরেছে। অন্য কেউ হলে না এই চিমটির বদলে কামড় বসিয়ে দিতাম। শুধু মাস্টারনির জন্য কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষে আরও বেশ কিছুক্ষণ সবাই আড্ডা দিল। দুপুরের পর থেকে ঝুম বৃষ্টি নেমেছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরেই উষা বাড়ি চলে গিয়েছিল। অজুহাত হিসেবে নিজের মাথা ব্যথা আর শরীর খারাপ দাঁড় করিয়েছে। কেউ আর বাধা দেয়নি। উৎসবরা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িতেই আবার ফেরত চলে গেছে। বিকেলের দিকে সবার জন্য চা আর নাস্তা তৈরি করলো প্রভা। এবারে অবশ্য ওকে প্রেরণাও টুকটাক সাহায্য করেছে। রান্নাবান্নায় প্রেরণা তেমন একটা পারদর্শী না, রান্নাঘরে ঢোকাই হয় না বলতে গেলে। প্রয়োজন পড়েনি কখনো, তবে রাত জেগে পড়ার জন্য নিজেই চা কফি বানানো শিখেছে, একজন শিখিয়েছে, এতটুকুই তার জানা। প্রভা ভাজা পোড়া নাস্তা তৈরি করলো আর প্রেরণা চা বানালো। নাস্তা বানানো শেষে সবাই একসাথে সেগুলো খেলো। তিশান চায়ের কাপে চুমুক দিতেই প্রভা বলে উঠল, চাটা কেমন হয়েছে ভাইয়া? এক কথা দাঁড়ো, চাটা কিন্তু প্রিয় আপু বানিয়েছে, সেজন্যই এত সুন্দর হয়েছে।
ভাজা পোড়া খাওয়া শেষে সবেমাত্র উৎসব পানিটা মুখে দিয়েছিল। প্রভার এই কথাটা শুনে পানিটা গিলতে গিয়ে উৎসবের কাশি উঠে গেল। ভালো মতোই বিষম খেলো, একদম চোখ নাক দিয়ে পানি বেরিয়ে গেল। ধুর মাস্টারনি, আমি আপনাকে ভালো ভেবেছিলাম, আপনি তো দেখি আচ্ছা জিনিস। তিশান বক্র হেসে উৎসবের উদ্দেশ্য করে বলল, মাস্টারনির কোনো দোষ নেই ভাইয়া, দোষটা তোমার ভাবনার মাঝে। তুমি সহজ বিষয়টাকে জটিল করে ভাবতে পারো, কিন্তু জটিল বিষয়টাকে সহজ করে ভাবতে পারো না। এত বেশি ভাবলে চলে নাকি? উৎসব রাগী কণ্ঠে বলল, তুমি কম ভাবো জন্যই তো মারা খেয়ে বসে আছো। আমার মতন বেশি ভাবলে আর মারাটা খেতে হতো না। চিন্তা করো না বেশি, ভাবনার ফলে তুমিও শীঘ্রই মারাটা খাবে। নির্ভীক বিরক্তি ভরা কণ্ঠে বলল, তোমরা দুজনে স্বাভাবিক চিন্তা ভাবনা করতেই পারো না। আজে বাজে প্রসঙ্গ বাদ দাও তো। অনুপ্রভা, আপনাকেও বলছি বাদ দিন। যাই হোক, চাটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। প্রেরণা বলে উঠল, আরে আমার থেকেও 4 গুণ বেশি দারুণ চা তিশান ভাই বানাই, তোমরা মনে হয় জানো না, তাই না? প্রভার উৎসব দুজনে একসাথে বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল, তাই নাকি? আমরা তো জানতাম না। তাই নাকি? আমরা তো জানতাম না। ওদের দুজনের দিকে তাকিয়ে নির্ভীক একটা হতাশার শ্বাস ফেলল। নির্ভীক আগে ভাবতো উৎসব একাই বাচ্চামো করে, এখন তো মনে হচ্ছে প্রভা নিজেও একটা বাচ্চা। নির্ভয় খুবই স্বাভাবিক, আর সে নিজে মন্তব্য করার থেকে অন্যদের মন্তব্য জানতে বেশি আগ্রহী। ঠিক একই রকমভাবে তিশানও স্বাভাবিকভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছে। প্রেরণা পুনরায় বলে উঠল, হ্যাঁ, দারুণ চা বানাই। আগে যখন আমার ভাইয়ার সাথে ভালো সম্পর্ক ছিল তখন মাঝে মাঝে আমাদের বাড়িতে যেত। রাতের বেলা কোনো ম্যাচ থাকলে দুজনে দেখতো। আমি বেশি রাত জাগতে পারতাম না, যতক্ষণ পারতাম পড়তাম ততক্ষণ। ভাইয়া মাঝে মাঝে আমায় চা করে দিত, বলতো এই একটা জিনিস আমি পারি, আর এটাও তিশান ভাই শিখিয়েছে। আরে বাহ, মারা খাওয়া প্রাণী তোমার এত গুণ, তা তো জানতাম না। আরে তিশান ভাইয়ার আরও অনেক গুণ আছে। ছোটবেলা থেকে তো পড়াশোনাতেও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সবসময় ক্লাসে 1 রোল হতো আর আমার ভাইয়া হতো 2। এই নিয়ে আমার ভাইয়ার খুব মন খারাপ হতো যে ওর কেন 1 রোল হয় না। তিশান ভাই তখন কি করতো জানো? ইচ্ছে করে পরীক্ষা খারাপ দিত যেন আমার ভাইয়ার রোল 1 হয়। এমন করতে গিয়ে তিশান ভাইয়ের রোল 5-এর ওপারে চলে গেল। সব সময় পরোপকার করতে গিয়ে নিজের ক্ষতি করে। তিশান হালকা হেসে বলল, অযথা এসব কথা তুলছো কেন? কি লাভ এসব বলে? লাভ ক্ষতি চিন্তা করে কি সবসময় সব কিছু করতে হয় নাকি? আমি তো এমনি ওদেরকে বলছিলাম। তারপর জানো, তিশান ভাই কিন্তু দারুণ মারামারি করে। আমি যে স্কুলে পড়তাম ওখানকার কলেজে তিশান ভাই আর আমার ভাই পড়তো। একবার কয়েকটা ছেলের সাথে আমাদের ঝামেলা হয়েছিল। ওরা দুজন মিলে সে ছেলেগুলোকে যা মেরেছিল না, কি আর বলবো। প্রভার উৎসব এখানে সব থেকে মনোযোগী শ্রোতা। ওদের এত মনোযোগ দেখেই প্রেরণা যেন ঘটনাটা বলতে আগ্রহ পাচ্ছে। প্রেরণাকে থামতে দেখে প্রভা তাড়া দিয়ে বলে উঠল, তারপর? তারপর তিশান ভাই দারুণ গান গায়, এক সময় তো গিটার বাজাতো। জানো, আমার ভাইয়ার থেকে বেশি ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু মাঝে যে কি হয়ে গেল, পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে গেল। কোনো ভার্সিটিতে চান্স হয়নি জন্য বাড়ির সবার থেকে কত কথা শুনতে হলো। এরপর এখানে অনার্সে ভর্তি হলো ঠিকই, কিন্তু রাজনীতিতে জড়িয়ে সব শেষ হলো। পড়াশোনাটা শেষ করতে পারলো না। কেন যে রাজনীতিতে জড়াতে গিয়েছিল কে জানে। যদি এসবে না জড়াতো তাহলে আমি জানি আমার ভাইয়ার থেকেও আজ একটা ভালো পজিশনে থাকতে পারতো। কে বললো রাজনীতিতে জড়িয়ে এসব হয়েছে? উৎসবের প্রশ্ন শুনে তিশান চমকে উঠল। গম্ভীর কণ্ঠে উৎসবকে উদ্দেশ্য করে বলল, রাজনীতিতে জড়িয়েই তো হয়েছে, তুমি জানো না? চুপ থাকো, এই বিষয়গুলো নিয়ে আর কোনো কথা হোক আমি চাই না। প্রিয়, তুমিও থামো। যা হয়ে গেছে তো গেছে। আমার জীবনের পরিণতি এটাই ছিল, ব্যাচ, কথা শেষ। শেষ বললেই তো আর কথা শেষ হয় না। ঠিক যেমন উৎসবের প্রশ্নটা প্রেরণার মস্তিষ্কে গেঁথে গেছে, প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো,
রাজনীতির জন্য হয়নি তো কিসের জন্য হয়েছে? তিশান ভাই তো বাড়িতে আমাদের সবাইকে বলেছে যে রাজনৈতিক শত্রুতার জেরে কোনো ঝামেলার কারণে ছাত্রত্ব বাতিল হয়েছে নাকি। আমরা কি ভুল জানি? কাউকে কোনো কথার উত্তর না দেওয়ায় তিশান নিজেই বলে উঠল, ভুল কেন জানতে যাবে? আমি তো নিজেই তোমাদেরকে বলেছি। এই কথাটা তাহলে ভুল হতে যাবে কেন? যা বলেছি সবটা ঠিক। রাজনৈতিক শত্রুতার কারণে কোনো একটা ঝামেলায় জড়িয়ে আমার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এর বাইরে আর কোনো কথা নেই। তিশান আর কাউকে কিছু বলার সুযোগই দিল না। প্রসঙ্গ ঘুরিয়ে অন্য কথা বলল, কিন্তু দুটো মানুষের মনে সন্দেহ থেকে গেল। প্রিয়না না হয় জানে না যে শুধুমাত্র রাজনৈতিক কোনো শত্রুতার কারণে তিশান এই ঝামেলায় জড়ায়নি, কিন্তু নির্ভয় তো জানে যে তিশানের এই ছাত্রত্ব বাতিলের ঘটনার সাথে কোনো মেয়ে জড়িত, তিশানের ভালোবাসা জড়িত। মনে মনে ভাবল, তবে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? বাকিরা সবাই চলে গেলেও নির্ভীক থেকে গেছে। প্রভার কথাতেই থাকতে হয়েছে। বৃষ্টির কারণে রোমানা বেগমের আসতে দেরি হচ্ছে। তিনি যখন প্রভার থেকে শুনেছিলেন যে বাকি সবাইকে দাওয়াত করেছেন, তখন তিনি প্রভাকে বিশেষভাবে বলে দিয়েছেন যেন নির্ভীক আগে না যায়। উনি নির্ভীকের সাথে নাকি দেখা করতে চান, সেজন্যই নির্ভীককে থাকতে হয়েছে। সময় তখন সন্ধ্যা 6টা, কিন্তু তখনও তার দেখা নেই। বৃষ্টিটা থেমেছে, কিন্তু আকাশটা এখনো মেঘলা, কালো মেঘে ছেয়ে আছে আকাশটা। পরিবেশটাও বেশ ঠান্ডা। সারাদিন পরিশ্রমের পর সমী একটু ঘুমিয়েছে। এই সুযোগে প্রভা নির্ভীককে নিয়ে ছাদে এলো। প্রভার মনটা উসখুস করছে এটা জানার জন্য যে তখন উষার সাথে নির্ভীকের ঠিক কী কথা হয়েছে। নির্ভীক হ্যাঁ বলে দিয়েছে কি? কিন্তু সরাসরি প্রশ্নটা জিজ্ঞেস করতেও পারছে না। মুখ খুলে প্রশ্নটা করতে নিয়েও আবার থেমে গেছে। বেশ কয়েকবার এমন হলো। নির্ভীক আর চোখে কয়েকবার প্রভাকে দেখলো। বুঝতে পারছে যে প্রভা ওকে কিছু একটা জিজ্ঞেস করার জন্য উসখুস করছে, কিন্তু করতে পারছে না। ভুল হোক বা ঠিক, যেহেতু মনে প্রশ্ন এসেছে তাহলে করে ফেলুন। নির্ভীকের এমন কথায় প্রভা চমকালো, বিস্মিত কণ্ঠে বলল, কি করে বুঝলেন যে আমি কিছু প্রশ্ন করতে চাইছি? আপনার চোখ মুখের অস্থিরতার কারণটা একটু একটু বুঝতে পারি। আগে আমি কারো চোখের ভাষা পড়তে পারতাম না, তবে আজকাল একটু একটু পড়তে শিখেছি। তা এই উন্নতির কারণটা কি জানতে পারি? কারো সঙ্গ সেই চায় আমি যেন তার চোখের ভাষা বুঝতে পারি, সেজন্য একটু শেখার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হতে পেরেছি, তবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আমি। প্রভা কিঞ্চিত হেসে বলল, চেষ্টাই অনেক বড়। অনেকেই তো এই চেষ্টাটাও করে না, আপনি তবুও করেছেন। এখন চটপট বলে ফেলুন তো, কি বলতে চাইছিলেন? উষা দুপুরে তাড়াহুড়ো করে চলে গেল কেন? নির্ভীক হালকা হেসে বলল, এর উত্তরটা আপনি জানেন? আমি কি করে জানবো? আপনি আমায় বলেছেন নাকি কিছু? আমি আগে জিজ্ঞেস না করে তো কিছুই বলেন না, বুঝবো কি করে আমি? প্রভার কথার মাঝে নির্ভীক একটু অভিমানের ছোঁয়া পেল। মেয়েটা তবে আজকাল চাইছে যেন নির্ভীক নিজের সুখ দুঃখ সব কথা আগে ভাগে ওকে বলে ফেলে, আলাদা করে যেন ওকে জিজ্ঞেস করতে না হয়। আমার সবকিছুতে ভাগ বসাতে চাইছেন? আপনার আপত্তি আছে? আপত্তি থাকলে বলুন, বসাবে না। জোর করে কিংবা কেড়ে নেওয়ার স্বভাব আমার নেই। মেয়ে মানুষ কথায় কথায় এমন রাগ দেখায় কেন বলুন তো? আপনাদের মন মস্তিষ্কে যে কখন কি চলে সেটা বোঝা সত্যি বড় কষ্টকর। কে বলেছে আপনাকে কষ্টকর? বোঝার চেষ্টা করুন, তাহলে না বুঝবেন। আকাশের দিকে তাকিয়ে থেকে মনের কথা বুঝবেন কি করে? যে হৃদয়ে থাকে তার হৃদয়ের কথা আকাশের দিকে তাকিয়ে থাকলেও হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। আপনার মনে এখন কি ঘুরছে আমি কিন্তু সেটা এই আকাশের দিকে তাকিয়ে থেকেও বলে দিতে পারবো। বলুন শুনি। উষাকে বলা আমার উত্তরটা কি ছিল এটাই জানতে চাইছেন তো? প্রভা এলোমেলো দৃষ্টি ফেলে বলল, এসব কেন ভাবতে যাব? আমি তো জানি না যে উষার সাথে আপনার কথা হয়েছে। এত উপরে ছাদে দাঁড়িয়ে কি নিচে দুটো মানুষের মাঝে কি কথা হচ্ছে সেটা শোনা সম্ভব? সম্ভব না তো। মিথ্যে আশা নিয়ে তখন ছাদে দাঁড়িয়ে দেখছিলেন আমায়। প্রভা বড় বড় চোখ করে নির্ভীকের দিকে তাকালো। তার মানে দুপুরে তখন যে প্রভা ছাদে দাঁড়িয়েছিল নির্ভীক ওকে দেখতে পেরেছিল, কিন্তু প্রভা স্বীকার করতে চাইল না। অস্বীকার করে বলল,
কোথায় দাঁড়িয়ে দেখছিলাম? আমি তো এমনি তখন ছাদে দাঁড়িয়েছিলাম। গুছিয়ে মিথ্যাটাও বলতে শেখেননি। কি পারেন আপনি বলুন তো? শুধুমাত্র হাঁ করে তাকিয়ে থাকতে পারা ছাড়া আর কিচ্ছু পারেন না। প্রভা এবার প্রচণ্ড বিরক্ত হলো, বুঝলো যে নির্ভীকের কাছে আর মিথ্যা বলে কোনো লাভ নেই, কেননা আসলেই প্রভা ঠিকঠাক কোনো অজুহাত দিতে পারে না। বিরক্তি ভরা কণ্ঠে বলল, এত আজে বাজে কথা না বলে সরাসরি এটা বলে দিলেই তো পারতেন যে কি বলেছেন উষাকে। কেন আপনি জানেন না? আপনার মনের কথা আমি জানবো কি করে? অদ্ভুত তো। নির্ভীক এবার প্রভার দিকে তাকালো। তার দৃষ্টি বড্ড শীতল। সে দৃষ্টির মাঝে লুকিয়ে থাকা কথাগুলো প্রভা ঠিক ধরতে পারল না, উল্টো নিজের মনে সাজানো কথাগুলো গুলিয়ে ফেলল। তবে শিখে নিন, মন পড়তে না পারলে চলবে না। একজনকে মন দিয়ে আরেকজনকে কথা দেব, এমনটা হয় নাকি? কাকে মন দিয়েছেন আপনি? ওমা, এটাও জানেন না? আমার ভবিষ্যৎ স্ত্রীকে নিজের মন দিয়েছি। সে ছাড়া আর দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকানো আমার জন্য বারণ। সেই স্ত্রীটাকে সেটাই তো জানতে চাইছি। এই তো করিনি এখনো, তাহলে জানবেন কি করে? তাহলে যে বললেন আপনার স্ত্রী ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকানো বারণ। সে তো আমার ভবিষ্যতের স্ত্রীর কথা বলেছি। এখন আমাদের ভবিষ্যৎ তো আমরা দেখতে পারি না, তাই না? নির্ভীকের আচরণ আজ ভীষণ অদ্ভুত লাগছে প্রভার কাছে। আজ যেন সে রসিকতার মানসিকতায় আছে, গুরুতর আলোচনার মাঝেও মজা করে কথা বলছে। প্রভা পাল্টা কোনো প্রশ্ন করলো না। বেশ কিছুটা সময় দুজনে আকাশের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল, নিজেদের মনে থাকা হাজারো প্রশ্নগুলোর কি তবে তারা এই নীরবতার মাঝে উত্তর খুঁজছে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। আপনার কোনো আত্মীয় নেই যে আপনাকে একটু ভালোবাসে? হ্যাঁ, আছে তো। আমার মামা মামি আছে, তারা আদর করে আমায়। অন্তত ওদের সেই ভালোবাসার মাঝে কোনো কিছু পাওয়ার লোভ নেই। আপনার মায়ের কোলে কখনো মাথা রেখে আপনি ঘুমিয়েছেন? আপনার মা আপনাকে খাইয়ে দিয়েছেন? আপনার বাবার সাথে কখনো ঘুরে বেরিয়েছেন আপনি? সব করেছি এক সময়। আপনাকে বলেছিলাম না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার জীবনে কোনো কিছুর অভাব ছিল না, সব পেয়েছি। আমি না এসব কখনো পাইনি। মা বাবার গায়ের গন্ধ কেমন হয় সেটাই জানি না আমি। মা খাবার খাইয়ে দিলে নাকি সেই খাবারটার স্বাদও বেড়ে যায়। আমি সেই স্বাদ কেমন সেটাও জানি না। বাবার হাত ধরে ঘুরে বেড়াতে কেমন লাগে আমি সেটাও জানি না। আমি না কখনো এমন কোনো কোল পাইনি যেখানে মাথা রেখে একটু শান্তিতে চোখটা বন্ধ করে ঘুমোতে পারি। আমি কখনোই এমন একটা কাঁধ পাইনি যেখানে আমি ক্লান্ত হলে নিশ্চিন্তে আমার মাথাটা একটু এলিয়ে দিতে পারি। পাশে তো বেশ শক্তপোক্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে। সামান্য এই মাথার ভারে সে নুইয়ে পড়বে না। চাইলে নিজের ক্লান্তি ভাবটা একটু কমাতে পারেন। নির্ভীকের কথার মানেটা বুঝতে পেরে প্রভা হালকা হাসলো। নির্ভীকের তুলনায় উচ্চতায় সে বেশ অনেকটা খাটো, ফলস্বরূপ নির্ভীকের কাঁধে মাথা রাখতেও তার খুব একটা কষ্ট হলো না। নির্ভীকের হাতটা পেঁচিয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো। সত্যি আজ প্রথম প্রভার একটু শান্তি অনুভূত হলো। এই অনুভূতিটা এর আগে ওর কখনো হয়নি। কখনো এমন একটা ভরসাযোগ্য কাঁধও পায়নি। কোনো পুরুষের এতটা কাছাকাছিও প্রভা কখনো যায়নি। এই প্রথম কোনো পুরুষকে ভরসা করে তার হাতটা শক্ত করে ধরেছে। এই একটা মানুষের উপর এতটা ভরসা প্রভার কি করে এলো সেটা সে জানে না। শুধু মনে হয় গোটা দুনিয়া ওকে ছেড়ে চলে গেলেও এই মানুষটা যাবে না। এই পৃথিবীর সবাইকে অবিশ্বাস করা গেলেও এই একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এই একটা মানুষকে ভালোবাসতে প্রভা কখনো ক্লান্ত হবে না। যতই ভালোবাসে তবুও কম মনে হয়। আমি ভেবেছিলাম আপনি হয়তো উষাকে হ্যাঁ করে দেবেন। নির্ভীক শব্দ করে হেসে উঠে বলল, কেন মনে হয়েছিল? উষা তো দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক বড় লোকের মেয়ে। ওর একটা সুন্দর পরিবার আছে। পৃথিবীর মধ্যে সব নারীই সুন্দর, কিন্তু জানেন তো, পুরুষের চোখে সেই সুন্দর নারীদের মধ্য থেকেও একজন শ্রেষ্ঠ সুন্দরী নারী থাকে, তার ব্যক্তিগত চাঁদ। চাঁদ একটাই হয়, কিন্তু তারা হয় অসংখ্য। সেই জন্যই তো চাঁদের মূল্য বেশি। এখন চাঁদ যদি তারাদের সাথে নিজের তুলনা করে তাহলে তো চলবে না, তাই না? তারারা তারাদের মতন সুন্দর, চাঁদ চাঁদের মতো সুন্দর। পার্থক্য শুধু এতটুকুই, একজনের চোখে সেই তারাগুলোর সৌন্দর্য ছাপিয়ে কেবল চাঁদের সৌন্দর্যটাই পরিলক্ষিত হয়। উৎসব ভাইয়ার ব্যাপারটা নিয়েও একটু চিন্তায় ছিলাম। যতই হোক ওনার বোন হয়।
আর আমি ওর ভাই। আমাকে কষ্ট দেবে না, কখনো নিশ্চিন্তে থাকুন। আরও টুকটাক বিষয়ে অনেক কথা হলো আজ নির্ভীক প্রভার মাঝে। প্রতিদিনের তুলনায় নির্ভীককে আজ বেশ হাস্যোজ্জ্বল দেখালো। ও কখনো এতটা হাসে না, সবসময় কেমন যেন একটা গম্ভীর চোখ মুখে থাকে। প্রথম দেখায় যে কেউ ওর সাথে কথা বলতে ভয় করবে, কিন্তু আজ গভীরতার আড়াল থেকে বেরিয়ে প্রভার সামনে প্রকাশ পেল হাস্যোজ্জ্বল নির্ভীকের চৌধুরীর চেহারা। হাসলে যাকে অপূর্ব সুন্দর লাগে, এই মানুষের হাসিকেই তো আলাদা করে ভালোবাসা যায়। এই হাসিটা দেখেই প্রভা কয়েক বছর অনায়াসে কাটিয়ে দিতে পারবে। আজ যেমন হাসছেন, সবসময় এমন সুন্দর করে হাসতে পারেন না? আজ তো আমার কাছে হাসার কারণ আছে, কিন্তু অন্য দিনগুলোতে তো থাকে না। একটা ছোট্ট কারণ হলেও থাকে, কিন্তু আপনি হাসতে চান না। গোমরা মুখ কোথাকার। এমন সুন্দর করে সব সময় হাসবেন, হাসলে আপনাকে বেশ লাগে দেখতে। আপনাকে এই প্রথম দেখলাম যে হাসতে পছন্দ করে না। নির্ভীক পুনরায় শব্দ করে হেসে উঠল। এবার বেশ অনেকটা সময় নিয়ে সে বিরতিহীনভাবে হাসলো। প্রভা একটু অবাক হলো। হঠাৎ নির্ভীকের এই হাসিটা যেন মিথ্যে লাগলো, যেন নির্ভীক কিছু আড়াল করতে চাইছে। এতটা সময় ধরে নির্ভীক যখন হাসছিল, তখন মনে হয়নি যে সেই হাসির মাঝে কোনো মিথ্যা আছে, কিন্তু এই হাসির মাঝে লুকানো কিছু বেদনা যেন প্রভা টের পেল, যেন নিজেকে নিয়ে তাচ্ছিল্য করে হাসছে। হাসতে কে না চায়, সবাই হাসতে চায়, কিন্তু সবার কাছে তো হাসার মতো যথেষ্ট কারণ থাকে না। এদিকে নির্ভীকের হাসি থামার নামই নিচ্ছে না। প্রভা সন্দেহী কণ্ঠে প্রশ্ন করলো, আপনি সত্যি মন থেকে হাসছেন না জোর করে হাসছেন বলুন তো? আপনি তো কখনো এতটা হাসেন না। আপনার মতো গভীর মানুষের মুখে যে এতটা হাসিও বেমানান লাগছে আমার। নির্ভীক হাসি থামিয়ে নিজেকে ধাতস্থ করে সুরেলা কণ্ঠে কয়েক লাইন গান গাইল। তুমি দেখছো তাকে, ভাবছো যাকে, সে আসল মানুষ নয়। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। কলেজ শেষে গেট দিয়ে বের হওয়ার সময় পাশ দিয়ে পরিচিত কাউকে যেতে দেখে প্রভার পদযুগল থেমে গেল। পিছন ফিরে তাকাতেই নিশ্চিত হলো যে এটা বকুলি। প্রভা বকুলের নাম ধরে ডাকলো। এই ডাক বকুলের কান অবধি পৌঁছালো কিনা সেটা প্রভা ঠিক বুঝে উঠতে পারল না। বকুলকে থামতে না দেখে নিচে ছুটে গেল ওর দিকে। এই বকুল দাঁড়াও, কখন থেকে ডাকছি তোমায়। প্রভা বকুলের সামনে গিয়ে পথ আটকে দাঁড়াতেই বকুল থেমে গেল। প্রভার দিকে সে চোখ তুলে তাকাতে পারছে না। না, প্রভার প্রশ্নের কোনো উত্তর দিল। ওকে চুপ করে থাকতে দেখে প্রভা পুনরায় বলে উঠল, কথা বলছো না কেন বকুল? আমার একটু কাজ আছে। কাজ আছে ভালো কথা, তাই বলে কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে দুটো মিনিট আমার সাথে কথা বলা যাবে না? আর তোমার ফোনটা বন্ধ কেন? ফোন নষ্ট হয়ে গেছে। তোমার হাতে যে আমি ফোন দেখতে পাচ্ছি। বকুল চটজলতি হাতে থাকা ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে ধীর গলায় বলল, হ্যাঁ আজকে ঠিক করলাম। আচ্ছা আমি এখন আসছি, কেমন? বকুল চলে যেতে নিলে প্রভা পুনরায় ওর পথ আটকে দাঁড়ালো। ভ্রুজোড়া কুচকে প্রশ্ন করলো, আমাকে এড়িয়ে যেতে চাইছো তুমি? বকুল কোনো উত্তর দিল না। প্রভা নিজেই আবার বলল, তবে এবারে তার কণ্ঠটা ভীষণ শান্ত শোনালো। ভালোবাসা না থাকলেও আমাদের মাঝে যে সুন্দর বন্ধুত্বটা ছিল সেটা কি থাকতে পারে না বকুল? এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট করে ফেলবে? আচ্ছা মানলাম আমার সাথে না হয় সম্পর্ক রাখতে পারবে না, তাই বলে নির্ভীক, উৎসব ভাইয়া, তিশান ভাইয়া এদের সাথে কেন সম্পর্ক রাখছো না? ওদের ফোনটা তুলতে পারো তো, তাই না? বকুল অপরাধী গলায় বলল, আমি সবার কাছে অপরাধী। তোমাদের বিশ্বাস ভেঙেছে আমি। নিজের দুর্বলতার কথাগুলো ভুলে গিয়ে মনে কাল্পনিক ধারণা জন্ম দিয়েছি, যেটা আমি একদম ঠিক করিনি। আমি চাইলেও আর কখনো তোমাদের সাথে আগের মতন মিশতে পারবো না। আমার মতো ছেড়ে দাও, তোমরা সুখে থাকো, সেটাই চাই। আমি আসি।
বকুল আর সেখানে দাঁড়ালো না। কলেজের ভিতরে না গিয়ে গেট দিয়ে বাহিরে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলল প্রভা। সম্পর্কগুলো এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে কেন? বাঁধনগুলো এত তাড়াতাড়ি ফিকে হয়ে যায় কেন? হাতে গোনা কয়েকজন মানুষের সাথেই তো কোনো দেনা পাওনা ছাড়া সম্পর্ক থাকে। তবে সময় আর পরিস্থিতি কেন সেই সম্পর্কগুলোই আগে ভেঙে দিতে উঠে পড়ে লাগে? আজ আর ভার্সিটিতে যাওয়া হয়নি প্রেরণার। রুমে বসে সে পড়ছে। এমন সময় সেখানে প্রবেশ শিকদার প্রবেশ করলেন। এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখতেই প্রেরণা ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। বাবাকে দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল। কিছু বলবে বাবা? আজ ভার্সিটিতে যাওনি যে? শরীর খারাপ করেছে কি মামনি? না বাবা, শরীর ঠিক আছে। আসলে সামনে এক্সাম তো, তাই ভাবলাম কয়েকটা দিন একটু বাড়িতে থেকে ভালো করে পড়াশোনা করি। ও আচ্ছা। তুমি কি বলতে এসেছিলে সেটা বলো। ও হ্যাঁ, 4 দিন পর তো আমার মামনির জন্মদিন, তাই এবার আমার মামনি আমার থেকে কি উপহার চায়? তোমার যেটা পছন্দ তুমি সেটাই দিও। এমনিতেও আমি জানি আমার বাবা আমার জন্য বেস্টটাই আনবে। সেটা তো আমি জানি যে আমি যা দেবো সেটাই নেবে আমার মামনি, কিন্তু তারপরও আলাদা করে আমার মামনির কি আমার থেকে নির্দিষ্ট করে কিছু চাওয়ার আছে? প্রেরণা একটু ভেবে বলল, না বাবা, এমন কিছু নেই। না চাইতেই তো তুমি আমায় সব দিয়ে দিয়েছো। তোমার যেটা ইচ্ছা করবে তুমি আমায় সেটাই দিও। প্রবেশ শিকদার মেয়ের কপালে স্নেহ ভরা একটা চুমু খেয়ে আদুরে গলায় বললেন, বেশ, আমি তবে আমার মামনিকে নিজের ইচ্ছা মতো একটা উপহার দেব। কি উপহার দেব সেটা কিন্তু এখনই বলবো না। তোমার জন্মদিনের দিন একবারে চমকে দেব। প্রেরণার সাথে কথা বলা শেষে প্রবেশ শিকদার চলে যেতে নিলে প্রেরণা ওনাকে একবার ডাকলো পিছন থেকে। তিনি আর গেলেন না, পুনরায় প্রেরণার দিকে এগিয়ে এলেন। প্রেরণা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মৃদু ইতস্তত গলায় বলল, বাবা, আমার মনে পড়েছে আমার তোমার থেকে কি চাই। এখন চাইলেই কি আর দেবে না? প্রবেশ শিকদার হেসে উঠে বললেন, কেন দেব না? তুমি বলো তুমি কি চাও সেটাই দেব। আমায় কিন্তু কথা দিতে হবে যে আমি যেটা চাইবো সেটাই তোমায় দিতেই হবে। পরে কিন্তু না করলে চলবে না। আজ অবধি এমন কখনো হয়েছে যে তুমি আমার থেকে কিছু চেয়েছো আর আমি তোমাকে সেটা দেইনি? প্রেরণা দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানালো, তাহলে আজ কেন ভাবছো যে আমি দেব না? যদি কখনো দরকার পড়ে আমার মামনির জন্য আমি আমার এই জীবনটা দিয়ে দিতে পারি। এই জীবনের থেকে তো আর বড় কিছু চাইতে পারবে না তুমি, তাহলে ভয় কিসের? আমার জন্মদিনের দিন বড় আব্বুদের সবাইকে এই বাড়িতে তুমি ডাকবে। ওই দিনটা আমি সবার সাথে কাটাতে চাই। আমার ছোটবেলায় যেমন আমার জন্মদিনটা খুব সাধারণভাবে আমরা সবাই মিলে পালন করতাম, এবারও ঠিক তেমন করেই পালন করতে চাই। অত বড় করে আয়োজন আমি চাই না বাবা। সেখানে বাইরের কোনো মানুষও থাকবে না, শুধু আমাদের পরিবার থাকবে। তুমি নিজে গিয়ে বড় আব্বুদেরকে এই বাড়িতে আসতে বলবে সেদিন। পারবে আমার এই উপহারটা দিতে? প্রবেশ শিকদারের মুখের হাসিটা মিলিয়ে গেল। মুখমণ্ডলে কাঠিন্যতা ফুটে উঠল, কিন্তু তবুও তার কণ্ঠস্বরে শান্ত ভাবটা বজায় আছে। কেননা তিনি তার মেয়ের সাথে কখনোই উঁচু সুরে কিংবা কঠিন গলায় কথা বলেন না। আমি বললেই চলে আসবে? সম্পর্কটা তো আগের মতো নেই। সেটা তো আমাদের জন্যই নেই। আমরা রাখিনি জন্য সম্পর্কটা আগের মতন নেই। সেজন্যই আমাদেরকে আবার চেষ্টা করে সম্পর্কটাকে আগের মতন বানাতে হবে। প্লিজ বাবা, আমার এই অনুরোধটা রাখো। আমি খুব মিস করি ওদের সবাইকে। বড় আব্বু বড় আম্মুরা সবাই আমাদেরকে খুব মিস করে। কত সুন্দর একটা পরিবার ছিল আমাদের, আর এখন তো বছরেও আমরা কারোর খোঁজ নেই না। এখন আগ বাড়িয়ে সম্পর্কটা ঠিক করতে চাইলে যদি ওরা অপমান করে? তিশানকে খুব ভালো করেই চেনো, ওর কথাবার্তার কোনো লাইন নেই। কই, আমার সাথে তো কখনো তিশান ভাই এমন ব্যবহার করেন না। ভাবির সাথেও করেনি কখনো, আম্মুর সাথেও করেনি কখনো। তুমি আর ভাইয়াও কেন শুধু শুধু তিশান ভাইয়ের দুর্বলতাগুলো বারবার তুলে ধরো বাবা? ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। তোমার কি মনে হয় তিশান ভাইয়ের এই জন্য কষ্ট হয় না? বরং আমাদের থেকে 1000 গুণ বেশি কষ্ট তিশান ভাইয়ের হয়। তাহলে কেন আমরা বারবার অযথা ওকে কষ্ট দিই? প্রবেশ শিকদার মেয়ের প্রশ্নের কোনো উত্তর দিলেন না। ওনাকে চুপ থাকতে দেখে প্রেরণা পুনরায় বলল,
আমি তোমার থেকে উপহারটাই চাই। আমি আমার পুরো পরিবারটাকে চাই তোমার থেকে। বিশ্বাস করো আব্বু, তুমি যদি আমাকে না দিতে পারো আমি তোমার কাছে কোনো অভিযোগ করব না, কিন্তু আজকের পর থেকে আমি আর তোমার কাছে কোনো আবদারও করব না, এতটুকুই। আজ বিকালে তবে যাই ওদের বাড়িতে। প্রথম দফায় প্রবেশ শিকদারের বলা কথাটা প্রেরণা ঠিক বিশ্বাস হলো না। নিশ্চিত হতে প্রশ্ন করলো, বড় আব্বুদের বাড়িতে যাব? হ্যাঁ, 4 দিন পরে যেহেতু তোমার জন্মদিন, একটু আগে ভাগেই তো দাওয়াত দিতে হয়। তবে চলো, আজ বিকালে যাই ও বাড়ি। প্রেরণার খুশি আর দেখে কে। প্রথম দফায় এই উপহারের কথা মনে ছিল না, সেজন্যই তো বোকার মতন কিছু চাইনি। কিন্তু যখনই মনে হলো যে এটা একটা ভালো সুযোগ দুই পরিবারকে এক করার, সঙ্গে চেয়ে নিল। ঠিক সঙ্গে সঙ্গে তার উপহারটা পেয়েও গেল তার বাবার কাছ থেকে। উচ্ছ্বসিত কণ্ঠে প্রবেশ শিকদারকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস বাবা, আমি জানতাম তুমি আমার উপহারটা দেবে। আমার মামুনি চেয়েছে, দিতে তো হতোই এই উপহারটা। এই জন্যই বলি তুমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা। এখন শুধু ও বাড়িতে গিয়ে সব ভালোভাবে মিটে গেলেই হয়। আরেকটা কথা বাবা, আমি আরও কয়েকজনকে আমার জন্মদিনে আসতে বলবো। আমার কাছে ওরাও আমার আরেকটা পরিবার। মেয়ের কথা শুনেই প্রবেশ শিকদার ভ্রু কোঁচকালেন। প্রেরণাকে নিজের থেকে ছাড়িয়ে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলেন, কারা? আমার বন্ধুরা, সেদিন ভাবিকে হসপিটালে নিয়ে যেতে সাহায্য করেছিল তারা সবাই। আরেকজন আছে, আমাদের গাড়িতে করে তাদেরকে পৌঁছে দিলাম না, প্রভাও। ও আচ্ছা, ওই মেয়েটা। হ্যাঁ, ওকে ডাকো। মেয়েটাকে দেখলে মায়া লাগে, এত অল্প বয়সে নিজের সব দায়িত্ব নিজে পালন করে, খুবই স্ট্রং মেয়ে। হ্যাঁ বাবা, খুব স্ট্রং। তুমি বলেছি না ওর বাবা মা কেউ নেই জানো, অনাথ আশ্রমে বড় হয়েছে ছোটবেলা থেকে। ওর সাথে আরেকজন ফ্রেন্ড আছে, সৌমি। ওরা দুজনে খুব ভালো, ওদের অনেক সাহস। দুটো মেয়ে একা একা নিজেদের সব খরচ চালায়, একা একা সারাদিন বাইরের কাজ করে, রাত করে বাড়ি ফেরে। ওরা আমায় খুব মোটিভেট করে। বাহ, চমৎকার। বেশ, তবে ওদের সবাইকেই ডাকো। যেহেতু তোমার জন্মদিন, তুমি যা চাইবে তাই হবে। আচ্ছা, মনে থাকে যেন। আজ বিকেলে কিন্তু বড় আব্বুদের বাড়ি যাব, যে করেই হোক ওদেরকে রাজি করাতে হবে। প্রবেশ শিকদার হালকা হেসে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেলেন। প্রেরণা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছে একটু একটু করেই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারছে। একদিন সে সফল হবেই। সে আবার এই দুটো পরিবারকে এক করতে পারবে। নিজের ঘরে বিরতিহীনভাবে পায়চারি করছে তিশান। তার মন মস্তিষ্ক দুটোই আজ খুব অস্থির। এই অস্থিরতার কারণটা তার অজানা নয়। সে খুব ভালোভাবে অবগত আছে তার হৃদয়ে চলমান এই অস্থিরতা আর উদ্বিগ্নতার কারণ সম্বন্ধে। আজ বিকেলে প্রেরণাদের বাড়ি যাওয়ার কথা তিশানদের, সেই কারণেই এত অস্থিরতা কাজ করছে তার মাঝে। প্রথমে তো তিশান যেতেই চায়নি, কিন্তু পরে প্রবেশ শিকদারের অনুরোধে রাজি হতে বাধ্য হয়েছে। তিশানের বাবা মাত্র প্রচুর জেদ করেছে যাওয়ার জন্য। অবশ্য এসব কোনো কারণই তিশানকে ও বাড়ি যেতে রাজি করাতে ব্যর্থ হতো যদি না প্রেরণা বিশেষভাবে আবদার না করত। নিজ মুখে তিশানের থেকে আবদার করে চেয়েছে নিজের জন্মদিনের উপহার। খুব করে অনুরোধ করে গেছে যেন তিশান যায় ও বাড়িতে। ও না গেলে জন্মদিনের আনন্দটা ফিকে হয়ে যাবে। এই মেয়েটাকে কি করে নিজের বিশেষ একটা দিনে তিশান কষ্ট দেয়। কষ্ট পায় মেয়েটা, কিন্তু সেটা তার থেকেও বেশি অনুভব করে তিশান। বুকটা মোচড় দিয়ে ওঠে ওর ব্যথার কথা শুনলে। তাই নিজের ভালোর কথা ভেবে হলেও তিশানকে যেতে রাজি হতে হয়েছে। কিন্তু এখন মনের মাঝে বেশ দুশ্চিন্তা কাজ করছে। প্রেরণার আশেপাশে থাকলে অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে চায়। মাঝে মাঝে মনে হয় সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। নিজের আবেগ অনুভূতিগুলো লুকিয়ে রাখার ক্ষমতা সে হারিয়ে ফেলে যেন। আর তাছাড়া প্রেরণার জন্মদিন মানে একটা বড় লোকেদের অনুষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় লোকেরাই সেই অনুষ্ঠানে আসবে। আর এই বড় লোকদের আশেপাশে থাকতে তিশানের বড্ড অসুবিধা হয়। তার মাথা কাজ করছে না। এই শেষ মুহূর্তে সে যাবে না সেটাও বলতে পারবে না। তাহলে মেয়েটা অযথা মন খারাপ করে বসে থাকবে।
তিশানের এসব ভাবনার মাঝে তার ঘরের দরজায় কেউ নক করলো। সেদিকে তাকাতেই বিথিকে দেখতে পায়। তার মন মেজাজটা আরও বিগড়ে গেল। এখনো তৈরি হওনি যে? যাওয়ার ইচ্ছে নেই নাকি? তুমি তো তৈরি হয়ে নিয়েছো, তাহলেই হবে। তা যাবে না নাকি? আমি যাই বা না যাই তাতে তোমার যাওয়ার উপর কোনো প্রভাব পড়বে না ভাবি। তুমি যাওয়ার জন্য সুন্দর করে তৈরি হয়েছো, তুমি চলে যাও। সবাই যাচ্ছি, তুমি আবার বাদ থাকবে কেন? তুমি কি প্রেরণাকে উপহার দেওয়া নিয়ে ভেবেছো? আরে চিন্তা করো না, তোমার ভাই কিনেছে তো ওর জন্য উপহার। তোমাকে আর আলাদা করে কিনতে হবে না। ও তো জানেই যে তুমি বেকার। তোমার যে আলাদা করে কিছু দেওয়ার সামর্থ্য নেই সেটা সবাই জানে। তিশান দুচোখ খিচে বন্ধ করে নিল। খুব কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো। এই মুহূর্তে সে কোনো ঝামেলা করতে চায় না, কিংবা বিথির সাথে কোনো প্রকার তর্কেও জড়াতে চায় না। শান্ত কণ্ঠে বলল, আমায় নিয়ে তোমায় এত ভাবতে হবে না ভাবি। তুমি বাকিদের সাথে চলে যাও। আমার যাওয়ার ইচ্ছা হলে আমি যাব, না যাবার ইচ্ছা হলে যাব না। বিথি আবারও কিছু খোঁচা মারা কথা তিশানকে শোনানোর জন্য প্রস্তুতি নিল, কিন্তু সেই সুযোগ তোফায়েল শিকদার আর ওকে দিল না। গম্ভীর গলায় বলে উঠলে, যাবে না কেন? সমস্যা কি? তিশান কোনো উত্তর দিল না। তার প্রশ্নের তিশানকে চুপ করে থাকতে দেখে বিথি আগ বাড়িয়ে বলে উঠল, আসলে বাবা, আমার মনে হয় যে তিশান নিজের কোনো উপহার কিনে নিয়ে যেতে পারছে না, তো সেই জন্যই সংকোচ বোধ করছে। আমি ওকে বলেছিলাম যে তোমাকে কিছু নিতে হবে না, তোমার ভাইয়া তো নিয়েছে উপহার। আর তাছাড়া ও বাড়িতে সবাই তো তোমার অবস্থা সম্বন্ধে জানে, তারপরেও রাজি হচ্ছে না। কেন? আমিও তো বড় মার জন্য উপহার নিয়েছি। আমি আর আমার ছেলে তো আলাদা না। আর যদি আমার ছেলের সামর্থ্য থাকতো তাহলে আমাকে নিতে হতো না, কিন্তু যেহেতু আমার ছেলের সামর্থ্য নেই তাই আমি নিচ্ছি। আমরা বাবা ছেলে তো আলাদা না, তাই না? অযথা এই বিষয়টাকে এত বড় কারণ হিসেবে দাঁড় করাচ্ছ কেন? তোফায়েল শিকদারের কথায় বিথির মুখটা ছোট হয়ে এলো। বলার মতন কোনো কথা খুঁজে পেল না। মুখ কালো করেই সেখান থেকে চলে গেল। তোফায়েল শিকদার এগিয়ে এসে তিশানের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, প্রবীর নিজে এসে অনুরোধ করে গেছে। সম্পর্কটা আবার ভালো হতে যাচ্ছে। তুমি না গেলে তো আবার একটা দাগ লেগে যাবে এই সম্পর্কে। বাবা চলো যাই। তিশান যেন হাঁসফাঁস করছে। নিজের অস্থিরতাটা কাউকে ঠিক বোঝাতে পারছে না। যাব না আপু, আমার খুব অস্বস্তি হয় ও বাড়িতে গেলে। বিশ্বাস করো, আমার দম বন্ধ হয়ে আসে। আমি নিতে পারি না এত অপমান। আমি জানি আমি জীবনে ব্যর্থ, কিন্তু তারপরও একই কথাগুলো বারবার শুনতে, বিশ্বাস করো, আমার ভালো লাগে না। আমি সহ্য করতে পারি না। তোমার বাবা আর তোমার অপমান সহ্য করবে না। যদিও আমার মনে হয় না আজ এই বিষয়ে কোনো কথা তুলবে, কিন্তু তারপরেও যদি তোলে তাহলে তার উত্তর আমি নিজে দেব। তিশান তারপরেও সায় জানাতে পারছে না। একটা মানুষকে দেখতে ইচ্ছে করছে ওর, কিন্তু কেন যেন ওই বাড়িতে পা রাখার সাহসটা হয় না। মনকে কোনো মতেই রাজি করাতে পারে না, কিন্তু অবশেষে রাজি হতে বাধ্য হলো। নিজের বাবার অনুরোধের কাছে হার মানতে হলো। না গিয়ে কোনো উপায় নেই। সিএনজিতে করে প্রেরণাদের বিল্ডিংয়ের সামনে এসে নামলো চারজন। উৎসব গাড়ি নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু প্রভা আর সমী তাদের রাজি না হয় শেষে চারজনকেই সিএনজি করে আসতে হয়েছে। আলিশান 10তলা ভবনের দিকে প্রভা আর সমী এক নজর তাকালো। বিল্ডিংটা বাইরে থেকে দেখতেই খুব সুন্দর লাগছে, না জানি ভেতরে আরও কত সুন্দর হবে। সিএনজির ভাড়া দেওয়ার মাঝেই বিল্ডিংয়ের বিশাল গেট দিয়ে একটা 4 চাকার গাড়ি বের হলো। বোঝাই যাচ্ছে বিল্ডিংয়ে সব বড়লোক মানুষেরাই থাকে, গরিব কিংবা মধ্যবিত্তদের পক্ষে থাকা সম্ভব না। প্রভা আর সমী যেন পার উঠতে চাইছে না। এসব বড়লোকদের অনুষ্ঠানে আসতে তার অভ্যস্ত নয়, ফলস্বরূপ প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। উৎসবের কাছে অবশ্য এসব দুধ ভাত। অফিসের বিভিন্ন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে, তাদের কোনো অনুষ্ঠানে কিংবা পরিবারের কোনো প্রোগ্রামই হোক, এসব বড়লোকদের অনুষ্ঠানে আসা যাওয়া লেগেই থাকে। নির্ভীকেরও তেমন অভ্যাস নেই। ছোটবেলায় যাওয়া আসা হতো, তবে সেটা বন্ধ হয়েছে আজ থেকে বহু বছর আগে।
সে আসতে চায়নি, কিন্তু পরে প্রভার জোরাজুরিতে রাজি হতে হয়েছে। আর তাছাড়া প্রিয়না এতবার করে অনুরোধ করেছে, না আসলে খারাপ দেখায়। ওদেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে উৎসব বলে উঠল, আরে তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাওয়ার ইচ্ছে নেই নাকি? ওহে পিপিলিকা, তাড়াতাড়ি ভিতরে চলো, না হলে তোমার ফুলওয়ালা কেকের পিসটা কিন্তু মিস হয়ে যাবে। উৎসবের এমন কথা শুনে সৌমি ভ্রু কুঁচকে বলল, কিসের আমার ফুলওয়ালা কেকের পিস মিস হয়ে যাবে? আরে তুমি তো ছোট মানুষ। আচ্ছা, আর ছোট বাচ্চারাই তো কেকের ফুলওয়ালা পিসের জন্য কান্নাকাটি করে। তাই বলছিলাম যে তাড়াতাড়ি ভিতরে চলো, না হলে অন্য কেউ যদি সেই পিসটা খেয়ে নেয় আর তুমি কান্নাকাটি শুরু করো, তাহলে তো মুশকিল হয়ে পড়বে, তাই না? আমি খাই না ফুলওয়ালা পিস, এমনিতেই আমি ছোট বাচ্চা না। উৎসব দাঁত বের করে হেসে বলল, কি যে বলো না, তুমি হলে এক ক্ষুদ্র পিপিলিকা। তোমাকে দেখলেই তো কেমন একটা বাচ্চা বাচ্চা ফিল আসে। বিশ্বাস করো, যদি আমার একটা বউ থাকতো না, তোমায় দত্তক নিয়ে নিতাম। নিজের বাবা মাই ফেলে রেখে গেল আর আপনি দয়া দেখাবেন? না থাক, এত দয়া যে সহ্য হবে না। সমীর কণ্ঠে প্রকাশ পেল তীব্র বেদনা। আর সেই জন্মদাত্রীর প্রতি তাচ্ছিলতা। তারা জন্ম দিতে পেরেছে, অথচ বাকি জীবনের খাওয়া পড়ার খরচ বহনের দায়িত্বটা নিতে পারেনি। উৎসব বুঝলো পরিস্থিতি অন্যদিকে ঘুরে যাচ্ছে। এ নিয়ে কোনো কথা বাড়ানো যাবে না। নির্ভীক ভেতরে যাওয়ার জন্য তাড়া দিতেই প্রভার ফোনটা বেজে উঠল। ব্যাগ থেকে তাড়াহুড়ো করে ফোনটা বের করতেই দেখলো প্রিয়নার নাম্বার থেকে কল এসেছে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে প্রিয়নার উদ্গ্রীব কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় আছো তোমরা? আর কত দেরিতে আসবে? আমি তো অপেক্ষা করছি তোমাদের জন্য। আমরা এই তো তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। বাসার নিচে দাঁড়িয়ে আছো মানে? ভিতরে আসছো না কেন? কোনো সমস্যা হয়েছে? প্রিয়নার উৎকণ্ঠিত কণ্ঠের প্রশ্নে প্রভা নিজেই ঘাবড়ে গেল। সে তো স্বাভাবিকভাবেই বলেছিল কথাটা। আরে না, সমস্যা কেন হবে? এখনই গাড়ি থেকে নামলাম, ভেতরেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি নিচে আসছি তোমাদেরকে নিতে, তাড়াতাড়ি এসো। সবাই ভেতরে পা বাড়ানোর উদ্দেশ্যে আরও এক ধাপ বাধা পড়ল। গেটে নির্ভয়ের দেখা পেল। সেও বাইরে থেকে বাড়ি ফিরছে। ওদের সবাইকে দেখে মুখে হাসি ফুটে উঠল। কিন্তু একজনের উপস্থিতি টের না পেয়ে মনে প্রশ্ন জাগলো। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তিশান ভাই আসেনি? না, তিশান ভাই ওর পরিবারের সাথে আসবে। আসবে তো? হ্যাঁ, আসবে বলেছে। নির্ভীকের উত্তরটা শুনে নির্ভয় শান্তি পেল। যখনই আসুক, যার সাথে আসুক, তিশান এলেই হলো। কেননা আজকে তিশানকে নির্ভয়ের ভীষণ প্রয়োজন। কিছু গুরুত্বপূর্ণ কথা যে আজকেই সারতে হবে। আর দেরি করতে চায় না সে। ওদের কথাবার্তার মাঝে বাড়ির বিশাল গেটটা আরও একবার খুলে গেল। এবার বাহিরে থেকে একটা বড় কালো গাড়ি ভিতরে প্রবেশ করলো। গাড়িটা একদম নতুন, চকচক করছে। সামনে একটা রিবন বাঁধা। দেখেই বোঝা যাচ্ছে আজকে নতুন কেনা হয়েছে। নির্ভয় প্রশ্নাত্মক গলায় বলল, কার আবার টাকা বেশি হলো যে গাড়ি থাকতেও আবার গাড়ি কিনছে? এরা যে এত টাকা কই থেকে পায় কে জানে। আর কথা বাড়ালো না কেউ। নির্ভয় ওদের নিয়ে ভেতরে প্রবেশ করতেই প্রেরণার দেখা পেল। প্রেরণা নিজের বাবার সাথে কথাবার্তায় ব্যস্ত। মুখমণ্ডলে আনন্দ আর বিস্ময়ভাব দুটোই ফুটে উঠেছে। ওদের সবাইকে দেখতেই সেই হাসিটা আরও বিস্তৃত হলো। এগিয়ে এসে প্রভার গলা জড়িয়ে ধরল দুহাতে। মেয়েটার এমন আন্তরিকতায় প্রভা নিজেই মাঝে মাঝে অবাক হয়। নিজেদের মাঝে ব্যবধানের কারণে প্রভা এতটা খোলা মনে প্রেরণার সাথে মিশতে পারে না। অথচ মেয়েটা সে সব কিছুর বিন্দুমাত্র তোয়াক্কা না করে মুখে একটা দারুণ হাসি নিয়ে এগিয়ে এসে সবসময় ওকে জড়িয়ে ধরে। প্রভারও বেশ লাগে। সবাই তো পার্থক্যটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়। একমাত্র প্রেরণাকেই দেখলো যে খুব সুন্দরভাবে সেই পার্থক্যের রেখাটা মুছে ফেলার চেষ্টা করছে। এত দেরি করে এলে কেন? আমি সে কখন থেকে তোমাদের সবার জন্য অপেক্ষা করছি জানো। ভয় পেয়ে গেছিলাম, এটা ভেবে যে তোমরা হয়তো আসবেই না। প্রভা মৃদু হেসে বলল, আসবো না কেন? তুমি এতবার করে আমাদেরকে অনুরোধ করেছো আসার জন্য, না এসে কি পারি?
তোমরা না এলে আমি আর কোনোদিন তোমাদের সাথে কথা বলতাম না। প্রভার উপর থেকে দৃষ্টি সরিয়ে এবার বাকিদের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই কেমন আছো? সবাই মাথা নাড়িয়ে ভালো আছে জানালো। উৎসব একটু 2 লাইন বাড়িয়ে বলল, বেশ ভালো আছি। আপনার অতিথেয়তা দেখে তো আরও ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় একাই আসবেন আমাদের বরণ করে উপরে নিয়ে যেতে, কিন্তু আপনি তো দেখছি কাকুকে নিয়ে এসেছেন। সত্যি বলতে আমি বাবাকে নিয়ে আসিনি, বাবা তো বাড়িতেই ছিলই না, এখনই এলো বাবা। প্রেরণা প্রবেশ শিকদারকে ডাকলো। পরিচয় করে দিতেই তিনি বাকিদের সাথে টুকটাক কুশলাদি বিনিময় শেষে প্রেরণার হাতে গাড়ির চাবিটা দিয়ে বলল, নাও মামনি, আজ থেকে এটা তোমার। আজ থেকে আমার মামনিকে আমার ভাই কিংবা বাবার গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না, তারা নিজেরই একটা গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন এসব কথা থাক, চলো উপরে চাই। কেন, তুমি না গাড়িটা একটু চালিয়ে দেখতে চাইলে? যাও, তোমার বন্ধুদেরকে নিয়ে একটু ঘুরে এসো আশপাশ থেকে। প্রেরণা গাড়ির ব্যাপারটাকে ওখানেই থামাতে চাইছে। বাকিদের আর্থিক অবস্থা সম্বন্ধে প্রেরণা খুব ভালোভাবে অবগত আছে। সেখানে নিজেদের এত সচ্ছলতা বাকিদের সামনে প্রকাশ করায় তার বেশ অস্বস্তি হচ্ছে। নিজের কাছে নিজেরই খারাপ লাগছে। হয়তো ওরা ভাববে ওদেরকে দেখাতে চাইছে এসব, কিন্তু আসলে তো তেমন ব্যাপার না। নির্ভয় প্রশ্ন করলো, একটু আগে যে গাড়িটা এলো সেটা আপনাদের গাড়ি আঙ্কেল? প্রবেশ শিকদার হালকা হেসে বললেন, হ্যাঁ, আসলে আমার মামনি কয়েক মাস হলো ড্রাইভিং শিখেছে। অনেকদিন থেকে ভাবছিলাম আমি যে একটা গাড়ি গিফট করব। একটা বিশেষ দিনের জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমার মামনির জন্মদিন, তাই ভাবলাম গাড়িটা দিয়ে দেই। সৌমি প্রভার কানের কাছে ফিসফিস করে বলল, দেখেছিস প্রভা, প্রিয় আপুরা অনেক বড় লোক। প্রিয় আপুর বাবা প্রিয় আপুকে অনেক ভালোবাসে। এসব উপহারের কাছে আমাদের ছোটখাটো উপহার মানাই না। সৌমির কথাটা উৎসবের কান অব্দি ঠিক পৌঁছালো। একটু ঝুঁকে এসে দুজনের কানের কাছে ফিসফিস করে বলল, আরে ধুর পিপিলিকা, তুমি সামান্য একটা গাড়ি দেওয়াকে ভালোবাসা বলছো? আরে আমার বাপ মাও তো আমাকে না ভালোবেসে এরকম উপহার দিয়ে দেয়। আমি চাইলেই দেয়। সেখানে এই কাকু তো আর তার মেয়েকে ভীষণ ভালোবাসে নাকি? এনার উচিত ছিল মেয়েকে গোটা বাংলাদেশ কিনে দেওয়া, তাহলে বুঝতাম যে মেয়েকে ভালোবাসে। উৎসবের কথা শুনে প্রভা একটা দীর্ঘশ্বাস ফেলল। এটা ওনার মেয়ের প্রতি ওনার ভালোবাসা। আসলে কি বলুন তো, আমাদের কি ভালোবাসার মতো আমাদের বাবা মা নেই, তো সেজন্যই আমরা বুঝবো না। যাই হোক, আপনি এত কথা না বলে হাতের বুকেটা প্রিয় আপুকে দিন না। ভালো কথা মনে করেছেন মাস্টারনি, কিন্তু কথা হলো কাকু, মানে আপনার পিউ আপুর বাবার সামনে যদি এতগুলো ফুল ওনার হাতে দেই আর উনি কিছু উল্টোপাল্টা ভেবে নেন তখন? আর আপনি জানেনই আমি ভালো হয়ে গিয়েছি, তাই বলছি এটা বরং আপনি দিয়ে দিন। আপনি মেয়ে হয়ে মেয়েকে ফুল দিলে কিছু হবে না, কিন্তু যদি কোনো ছেলে, মানে আমি দিতে চাই বিশেষ করে, তাহলে ঘটনা ঘটে যাবে। প্রভা বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠে বলল, বেশি না বুঝে চুপচাপ দিয়ে দিন তো। আপনি এত কথা কি করে বলতে পারেন? প্রভার কথার প্রেক্ষিতে উৎসব কিছু একটা বলতে চাইল, কিন্তু না, এই কথাটা এখন বলা যাবে না। বললে মাস্টারনি কিছু আন্দাজ করে ফেলতে পারে, তাই চুপ করে থাকাই ভালো। ফুলের দৌড়াটা প্রেরণার দিকে এগিয়ে দিয়ে ছোট্ট করে উইশ করলো। তারপর সবাই মিলে উপরে গেল ওর সাথে। নির্ভয় অবশ্য নিজের ফ্ল্যাটে গেল। প্রেরণা সহ বাকিরা জোর করেও ওকে নিয়ে যেতে পারলো না। ওর নাকি কোনো কাজ আছে, সেটা করে তারপর আসবে। প্রেরণাদের ফ্ল্যাটে পা রাখতেই বেশ অনেকগুলো অপরিচিত মুখ দেখতে পেল সবাই। প্রেরণা নিজে থেকেই সবার সাথে ওদের পরিচয় করে দিল। তিশান বাদে ওর বাড়ির সবাই এসেছে। তিশান নাকি জানিয়েছে পরে একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে আসবে। তোফায়েল শিকদার আর মিনা বেগম নির্ভীক আর উৎসবকে চেনে, বাকি দুজনকে চেনে না। দুজনকেই বেশ স্নেহ করেন তারা। প্রভা খেয়াল করলো তোফায়েল শিকদার ওর দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন তিনি, কিন্তু কি প্রশ্ন হতে পারে, আর এভাবে তাকিয়ে থাকার কারণটাই বা কী হতে পারে? প্রভার ভাবনার মাঝে তিনি নিজ থেকেই প্রশ্ন করলেন, তোমার বাড়ি কোথায় মা?
প্রথম দফায় প্রভা বুঝতে পারল না যে প্রশ্নটা প্রভাকে করলেন কিনা। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই তিনি পুনরায় বললেন, তোমাকে জিজ্ঞেস করেছি। নিশ্চিত হতেই প্রভা উত্তর দিল, আবারও প্রশ্ন করলেন, পরিবারে কে কে আছে? বারবার প্রভা যে প্রশ্নে থমকায়, এবারও সেই একই প্রশ্ন থমকালো। কেন যে সবাই বারবার এই প্রশ্ন করে কে জানে। সবার তো আর পরিবার থাকে না, না থাকে তো। সবারই পরিবার থাকে, কেউ না কেউ থেকে থাকে, শুধু হয়তো ওদের দুজনেরই কেউ নেই। আমার পরিবারে কেউ নেই। আমার মা বাবা ছোটবেলায় মারা গেছেন।